নমস্কার বন্ধুরা, আমি সোমাশ্রী। আমার চ্যানেল বং বায়োলজিস্টে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি প্রোফেজ 1 সম্পর্কে, মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 দশাটা সম্পর্কে আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছি। আজকের এই ভিডিওতে মিওসিস 1-এর প্রোফেজ 1 বাদে এরপরে যে স্টেপগুলো আছে সেগুলোই আজকে এই ভিডিওতে পুরো মিওসিসটা কভার করব। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিই, মিওসিস 1-এ মিওসিস কোষ বিভাজনকে দুটো ভাগে ভাগ করা হয়, মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1-কে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা ক্যারিওকাইনেসিস আর একটা সাইটোকাইনেসিস। মিওসিস 1-এর ক্যারিওকাইনেসিসের মধ্যে কী কী পড়ছে? প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 আর টেলোফেজ 1। প্রোফেজ 1টাকে আমরা আবার 5টা ভাগে ভাগ করেছিলাম। কী কী? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই 5টা ভাগ সম্পর্কে আমি আগের ভিডিওতেই তোমাদের বলেছি। সেই ভাগে আমরা কি দেখেছিলাম? সেখানে আমরা দেখেছিলাম জেনেটিক ইনফরমেশানের রিকম্বিনেশান হচ্ছিল বা জেনেটিক রিকম্বিনেশান হচ্ছিল সেই 5টা স্টেপের মধ্যে। প্রোফেজ 1-এ সবার চেয়ে লাস্ট যে আমরা যে স্টেপটা ছিল, সেই লাস্ট স্টেপে আমরা কি দেখেছি? ডায়াকাইনেসিসে দেখেছি কায়াজমা তৈরি হয়েছে এবং কায়াজমাগুলো আস্তে আস্তে প্রান্তের দিকে আসতে থাকছে। কোন প্রান্তের দিকে? টেলোমিয়ার অঞ্চলের দিকে আসতে থাকছে ক্রোমোজোমে। ঠিক আছে, এরপরে আসবো মেটাফেজ। মেটাফেজে আমি এইরকম কালার দিয়ে আঁকতে গেলে অনেক সময় লেগে যাবে, তার জন্য আমি তোমাদের জাস্ট বোঝার জন্য তোমাদের এক কালারের পেন দিয়ে পুরোটা বোঝাচ্ছি। ঠিক আছে, এর মেটাফেজ 1-এ আমরা দেখব যে এই ক্রোমোজোমগুলো যে এইভাবে ছিল, মেটাফেজ 1-এ এসে দেখব আমরা দেখেছিলাম প্রোফেজ 1-এর ডায়াকাইনেসিসেই দেখেছিলাম এইখানে সেন্ট্রিওল গুলো থেকে আস্তে আস্তে অ্যাস্ট্রাল লে তৈরি হচ্ছিল এবং সেগুলো মেটাফেজ 1-এ গিয়ে দেখবো যে সেগুলো বেমতন্তু তৈরি করে ফেলেছে। ঠিক আছে, স্পিন্ডেল ফাইবার তৈরি করে ফেলেছে। এবারে দেখছি মেটাফেজ 1-এর গিয়ে আমরা দেখব কি এই যে ক্রোমোজোমগুলো, এই সমস্ত ক্রোমোজোমগুলো মেটাফেজ 1-এ দেখব নিরক্ষীয় অঞ্চল বরাবর এরা সাজানো অবস্থায় থাকবে। দেখো, নিরক্ষীয় অঞ্চল বরাবর সাজানো অবস্থায় আছে। এই দুটো একটা সমসংস্থ ক্রোমোজোম আর এই দুটো একটা সমসংস্থ ক্রোমোজোম। ঠিক আছে, মেটাফেজ 1-এ আমরা এটা দেখব। তারপরে এটা দেখব যে মেটাফেজ 1-এ আমরা দেখব যে ক্রোমোজোমগুলো, মানে যে এই যে দুটো ক্রোমোজোম আছে, এই দুটো ক্রোমোজোমের একটা করে ক্রোমোজোম একটা মাত্র স্পিন্ডেল ফাইবারের সঙ্গে যুক্ত অবস্থায় আছে। কিন্তু আমরা মাইটোসিসে কী দেখেছিলাম? একটা ক্রোমোজোম দুটো স্পিন্ডেল ফাইবারের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে বুঝবে। দেখো, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা কেবলমাত্র এখান থেকে যেই বেমতন্তুটা বা স্পিন্ডেল ফাইবারটা তৈরি হয়েছে তার সঙ্গেই অ্যাটাচ আছে তার সেন্ট্রোমিয়ারটা। আর এই ক্রোমোজোমটা এখান থেকে যে স্পিন্ডেল ফাইবারটা এসছে তার সঙ্গেই এর সেন্ট্রোমিয়ার অঞ্চলটা অ্যাটাচ আছে। এরা কখনোই এটার সঙ্গে অ্যাটাচ নেই, এরা কেবলমাত্র এখান থেকে যেই বেমতন্তুটা তৈরি হয়েছে তার সঙ্গে অ্যাটাচ আছে। সিমিলারভাবে এটা, তাহলে একটা ক্রোমোজোমের একটা সেন্ট্রোমিয়ার একটা বেমতন্তুর সঙ্গে যুক্ত থাকবে। এইটা হচ্ছে এখানকার মেন পয়েন্ট। তাহলে যেই বেমতন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত হয় তাদেরকে কি বলে? তাদের বলে ক্রোমোজোমীয় তন্তু বা ক্রোমোজোমাল ফাইবার। ঠিক আছে, আর যেগুলো থাকে না সেগুলোকে বলা হয় অবিচ্ছিন্ন তন্তু। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখব অ্যানাফেজ। অ্যানাফেজে আমরা কি দেখব? অ্যানাফেজে দেখব, দেখো এই ক্রোমোজোমগুলো অ্যানাফেজ দশায় কি দেখব? অ্যানাফেজ দশায় দেখব এই যে ক্রোমোজোমীয় যে তন্তুগুলো আছে এইগুলোর বা এই বেম তন্তুগুলোর সংকোচন প্রসারণের ফলে এই ক্রোমোজোমগুলো, যে সমস্ত ক্রোমোজোম দুটো ছিল তারা একে অপর থেকে আলাদা হতে থাকবে। মানে এরা তো একসঙ্গে ছিল, এই দুটো একে অপর থেকে আলাদা হয়ে কোন দিকে যেতে থাকবে? দুটো মেরুর দিকে যেতে থাকবে। তাহলে এটা কীরকম হবে? ওকে, এটা এরকম হবে, এটা এদিকে আসবে। তাহলে এটা এই ক্রোমোজোমগুলো ফার্স্টে এখানে ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে। আর এই ক্রোমোজোমটা এখানে ছিল, এখন দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, তাহলে এই ক্রোমোজোমীয় তন্তুগুলো, স্পিন্ডেল ফাইবারগুলোর আস্তে আস্তে সংকোচনের ফলে কি হলো? দুটো সমসমস্ত ক্রোমোজোম দুজনের থেকে দূরে সরে গিয়ে দুটো মেরুর দিকে যেতে থাকলো।
ঠিক আছে, অ্যানাফেজ 1-এ দেখব এই মেরুর দিকে যেতে থাকাকে কি বলা হয়? অ্যানাফেজীয় চলন। তোমরা আগেই মাইটোসিসে তোমরা পড়েছো যে অ্যানাফেজীয় চলন কাকে বলে, এটা হচ্ছে অ্যানাফেজীয় চলন। ঠিক আছে, এরপরে আমরা দেখব কি টেলোফেজ। টেলোফেজে আমরা কি দেখব? টেলোফেজে দেখব যে ক্রোমোজোমগুলো দুটো মেরুর দিকে তো চলে গেছে, দুটো মেরুর দিকে গিয়ে দেখব এখানে ক্রোমোজোমগুলো আবার তাদের পাক যে পাকিয়েছিল যে ক্রোমোজোমগুলো, সেগুলো আস্তে আস্তে পাকটা খুলতে শুরু করলো এবং তারা আবার ক্রোমাটিন জালিকায় পরিণত হলো। এবং আরও কি দেখলাম? এখানে দেখলাম কি আরও নিউক্লিওলাসের তৈরি হলো, নিউক্লিওলাস তৈরি হলো এবং তার বাইরে নিউক্লিয় পর্দার আবির্ভাব হলো। এটা কোথায় দেখব? টেলোফেজ 1-এ। ঠিক আছে, টেলোফেজ 1-এ দেখলাম। এরপরে সাইটোকাইনেসিসে গিয়ে কি দেখব? এরপরে হবে আমাদের সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে প্রাণীকোষের, এটা আমি প্রাণীকোষের ক্ষেত্রে দেখেছি। প্রাণীকোষের ক্ষেত্রে কি দেখব? যে এর ক্ষেত্রে একটা ক্লিভেজ তৈরি হয়েছে, ক্লিভেজ তৈরি হবে এবং দুটো কোষ দুটোর থেকে আলাদা হয়ে যাবে। তাহলে দুটো এখানে আবার সেই দুটো জায়গায় ক্রোমাটিন তন্তু তৈরি হলো, নিউক্লিয়াস তৈরি হলো, দুটো নিউক্লিয়াসও আলাদা হয়ে গেল। তারপরে কি হলো? সাইটোপ্লাজমও আলাদা হয়ে গেল। এরপরে তুমি দেখবে যে আমরা কি দেখছিলাম? 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটা সেল ছিল, সে দুটো n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো কোষ তৈরি করেছে। তাহলে যদি এইটা মোট যদি 46টা ক্রোমোজোম হয়, তাহলে এর উপরে কতটা আছে? 23, নিচে 23, এখানেও কটা থাকবে? 23। তাহলে এই সেলটায় কটা ক্রোমোজোম আছে? 23টা, এটাও 23টা। তাহলে 2n, এটাও কত ছিল? 46টা। তাহলে 2n সংখ্যক কোষের থেকে কত সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো কোষ তৈরি হলো? n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো কোষ তৈরি হলো। তাহলে ডিপ্লয়েড কোষ থেকে হলো দুটো হ্যাপ্লয়েড কোষ। তাহলে আমাদের মিওসিস 1টা এইটা। অনেক সময় দেখবো যে সাইটোকাইনেসিস এই সময়টা হতেও পারে, আবার নাও হতে পারে। আমি যেহেতু এই কোষের ক্ষেত্রে এটা হয়েছে সাইটোকাইনেসিস, তাই জন্য সাইটোকাইনেসিস 1টাও তোমাদের দেখালাম। এরপরে সাইটোকাইনেসিস 1-এর পর এই কোষটা কোথায় ঢুকবে? মিওসিস 2-তে ঢুকবে। তার ঢোকার আগে একটা কি হবে? আর একটা স্টেপ আমরা দেখতে পাবো, একে বলা হয় ইন্টারকাইনেসিস। এই ইন্টারকাইনেসিসটা কি? ইন্টারকাইনেসিস হচ্ছে এই মিওসিস 1 এবং মিওসিস 2-র মাঝখানে একটা খুব ক্ষুদ্র সময়, বিশ্রাম সময়। এই সময় এই সেলটা, এই দুটো সেল কিছুটা সময় বিশ্রাম নেয়, খুব অল্প সময়ের জন্য। এবং এই সময় আরএনএর সংশ্লেষ হয় কিছু পরিমাণ, প্রোটিনেরও সংশ্লেষ হয়, কিন্তু কোনো রকম। তাহলে এই সময় এই ইন্টারকাইনেসিসে কি হয়? এই ইন্টারকাইনেসিসে আরএনএর কিছু পরিমাণ সংশ্লেষ হয়, প্রোটিনের কিছু পরিমাণ সংশ্লেষ হয়, কিন্তু কোনো ডিএনএর প্রতিলিপিকরণ হয় না। এবং এখানে আমরা এখানে দেখতে পাবো প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোমও বিভাজিত হচ্ছে, সেন্ট্রোজোম আবার নতুনভাবে তৈরি হচ্ছে। মিওসিস, তাহলে এটাকে বলবো আমরা কি? ইন্টারকাইনেসিস। ঠিক আছে, ইন্টারকাইনেসিসের মানে পরই আসবে মিওসিস 2-তে আমরা কি দেখবো? দুটো স্টেপ দেখতে পাবো। ফার্স্টে হবে ক্যারিওকাইনেসিস, তারপরে হবে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজন। তারপরে হচ্ছে সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে ক্যারিওকাইনেসিসটা বলতে গেলে, তাহলে ক্যারিওকাইনেসিস কী পর্যায়ে হয় তোমরা আগেই জেনেছো। কী? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আর টেলোফেজ। এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিসটা কি? সাইটোপ্লাজমের বিভাজন। ঠিক আছে, এরবারে এখানে যে ক্যারিওকাইনেসিসটা আমি করব, এখানে শুধু 2 লিখে দেবো। তাহলে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। ঠিক আছে, কেন 2 লিখবো? কারণ এটা মিওসিস 2, তার জন্য একে আমি 2 দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, এরপরে আমরা দেখবো এই দুটো সেলের মধ্যে আমি এখান থেকে একটা সেল নিয়ে আমি এখানটায় পুরোটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এই সেলটা যেটা হবে, এই সেলটাও সিমিলার হবে। আমি শুধু এখান থেকে যে কোনো একটা সেলকে এরপরে কী হবে সেটা আমি তোমাদেরকে বলবো। প্রোফেজ 1-এ কী দেখবো? আবার ওই সেলটা তো ক্রোমাটিনগুলো এরকম আবার তো ক্রোমাটিনগুলো তৈরি হয়ে গেছিলো। এরপরে এই ক্রোমাটিনগুলো আবার কি হবে? আবার এরা কি তৈরি করবে? ক্রোমোজোম তৈরি করবে। এরা আবার কি তৈরি করবে? আরও ছোট হবে এবং অনেক মোটা হবে, দিয়ে আবার ক্রোমোজোম তৈরি করবে। ঠিক আছে, এই সময় দেখবো আস্তে আস্তে নিউক্লিয় পর্দার যেটা থাকবে সেটাও অবলুপ্ত হতে থাকবে। ঠিক আছে, আর ভেতরে যে নিউক্লিওলাসটা ছিল সেটাও আস্তে আস্তে অবলুপ্ত হতে থাকবে। ঠিক আছে, আস্তে আস্তে দেখবো যত এটা প্রোফেজ 2 আরও এগোতে থাকবে, তখন দেখবো এই নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা আস্তে আস্তে পুরো অবলুপ্ত হয়ে গেছে। এরপরে যখন প্রোফেজের পর, তাহলে কি হলো? প্রোফেজে আমরা ক্রোমোজোমের
তৈরি হলো সেটা আমরা দেখলাম। প্রোফেজে আমরা দেখলাম ক্রোমোজোম তৈরি হলো। মেটাফেজে কী দেখবো, এই ক্রোমোজোমগুলো ঠিক মাইটোসিসের মতো সিমিলার। এই যে পরের স্টেপটা বলবো পুরো মাইটোসিস যেরকম সেরকমই হবে। তোমাদের যদি মাইটোসিসটা পড়া থাকে তোমরা এটাও বুঝতে পারবে, মিওসিস 2 বুঝতে পারবে, ঠিক আছে। তাও আমি আরেকবার বলে দিচ্ছি। প্রোফেজ 2তে কী দেখলাম, যে ক্রোমাটিন তন্তুগুলো আরও ঘন হলো, আরও গাঢ় হলো, এবং সেগুলো কি দৈর্ঘ্য আরও ছোট হলো এবং আরও মোটা হলো, এবং তারা কি তৈরি করলো, ক্রোমোজোম তৈরি করলো। মেটাফেজ 2তে কী দেখব, যে এই ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চল বরাবর সাজানো অবস্থায় থাকবে এবং এর সঙ্গে ক্রোমোজোমাল তন্তু বা বেম তন্তুগুলো অ্যাটাচ থাকবে। ওকে, থাকবে। তাহলে এটা কোথায় হলো, মেটাফেজ 2তে, ঠিক আছে। আর ক্রোমোজোমাল তন্তুগুলো কোথা থেকে তৈরি হয়, এই যে সেন্ট্রিওলের চারদিকে যে অ্যাস্ট্রাল রে আছে সেখান থেকে এগুলো তৈরি হয়, তোমরা আগেই জানো। এরপরে অ্যানাফেজ তো কী হবে, অ্যানাফেজ আমি আগে কি দেখেছিলাম, যে দুটো মানে এর ক্ষেত্রে দেখেছিলাম দুটো ক্রোমোজোম দুই দিকে যাচ্ছে। এর ক্ষেত্রে কি দেখব, অ্যানাফেজ দশায় দেখব এর এই যে ক্রোমোজোমগুলোর এর মাঝখানে কি আছে, সেন্ট্রোমিয়ার আছে। অ্যানাফেজে দেখব যে এই ক্রোমোজোমগুলো মাঝ বরাবর ভেঙে যাবে, মানে এর সেন্ট্রোমিয়ারটা ভেঙে যাবে। তখন এরা কি তৈরি করবে, দুটো ক্রোমাটিডগুলো আলাদা হয়ে দুটো প্রান্তের দিকে যেতে থাকবে, দুটো মেরুর দিকে যেতে থাকবে। এই ক্রোমোজোমাল তন্তুগুলো সংকোচনের ফলে কি হবে, মানে সেন্ট্রোমিয়ার অঞ্চলটা দুভাগে ভাগ হয়ে গিয়ে দুটো ক্রোমাটিড দুটো মেরুর দিকে যেতে থাকবে, ঠিক আছে। এরপরে টেলোফেজে কি দেখব, তাহলে এর অ্যানাফেজের সঙ্গে এ অ্যানাফেজে কি পার্থক্য থাকলো, এর ক্ষেত্রে পুরো ক্রোমোজোমটাই দুটো মানে ধরো দুটো সমসংস্থ ক্রোমোজোম আছে, সমসংস্থ ক্রোমোজোমগুলো একে অন্যের থেকে পৃথক হয়ে দুই মেরুর দিকে যেতে থাকলো। কিন্তু অ্যানাফেজের ক্ষেত্রে কি দেখবো, একটা ক্রোমোজোমের মাঝ বরাবর ভাগ হয়ে গিয়ে দুটো ক্রোমাটিড দুই মেরুর দিকে যেতে থাকবে। টেলোফেজে কি দেখবো, টেলোফেজে দেখবো এই ক্রোমোজোমগুলো আবার টেলোফেজে দেখবো দুই প্রান্তে একদম চলে এসছে, এবং ক্রোমোজোমগুলো যে কুণ্ডলীকৃতভাবে ক্রোমোজোম মানে কুণ্ডলীকরণ হয়েছিল সেটা টেলোফেজে দেখবো সেই কুণ্ডলীটা খুলে আবার ক্রোমাটিন তন্তু তৈরি করছে। আর কি দেখবো, এখানে নিউক্লিওলাস তৈরি হয়েছে, নিউক্লিয় পর্দা তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে কি দেখলাম, তাহলে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। তাহলে এখানে কি শেষ হয়ে গেল, ক্যারিওকাইনেসিস 2 শেষ হয়ে গেল। এরপরে আমরা দেখব সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস আবার প্রাণী সেলের ক্ষেত্রে কি হবে, প্রাণী সেলের ক্ষেত্রে দেখব যে আবার মাঝখানে ক্লিভেজ তৈরি হবে, তার ফলে দুটো সেল দুটোর থেকে আলাদা হয়ে যাবে। তাহলে এখানে নিউক্লিয়াস থাকলো, নিউক্লিয় পর্দা থাকলো, নিউক্লিয় জালক থাকলো, এবং দুটো নিউক্লিওলাস তৈরি হয়ে গেল। আর এখানে তার দুটোর ক্ষেত্রে দুটো আলাদা আলাদা সেন্ট্রোজোম তৈরি হয়ে গেলো দুটো সেলের ক্ষেত্রে, ঠিক আছে। ঠিক সিমিলারভাবে এই কোষটাও সিমিলারভাবে আবার দুটো সেল তৈরি করবে। এগুলো n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সেল হবে, ঠিক আছে। তাহলে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে 2n যুক্ত কোষ থেকে মানে ডিপ্লয়েড কোষ থেকে প্রথমে দুটো হ্যাপ্লয়েড সেল তৈরি হলো, সেই দুটো হ্যাপ্লয়েড সেল আবার বিভাজিত হয়ে কটা সেল তৈরি করলো, 4টে, 1টা 2টো 3টা 4টে, ঠিক আছে। এই তাহলে আমি কি বললাম, এই সেলটা যেভাবে এটা বিভাজিত হয়েছে এই সেলটাও সেভাবেই বিভাজিত হবে। তার জন্য আমি এই স্টেপটা দেখালাম না। তাহলে তোমরা বুঝতে পারলে যে মিওসিস কোষ বিভাজন কিভাবে হয় বা তার গুরুত্ব কি তোমরা